আপনার বাচ্চা কি উঠতে গেলে হাঁটুতে ভর দিয়ে ওঠে, দৌড়াতে পারে না, বা একসময় হাঁটা শিখেছিল, হঠাৎ করে দেখছেন যে দুর্বলতা, যে হাঁটতে গেলেই পড়ে যাচ্ছে বারবার, আর বয়স অনুযায়ী শক্তি বাড়ছে না। তো অনেক সময় এটা নিয়ে অনেক ধারণা থাকে যে একটু অনেক সময় এরকম প্রবলেম হয়, দেরিতে সবকিছু হয়, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে ও কিন্তু হাঁটতে শিখেছিল, হঠাৎ করে এই দুর্বলতা শুরু। বা অনেকে ভাবেন যে ভিটামিনের অভাব তাই দুর্বল। না, কখনো কখনো এর পেছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জেনেটিক রোগ থাকে। তার নাম ডুশেন মাসকুলার ডিস্ট্রফি। এরকম আরেকটা রোগ আছে, বেকার মাসকুলার ডিস্ট্রফি, তো সেটা নিয়ে জাস্ট সাইডে একটু বলে দেবো। মেন হলো এই পেশির এই প্রবলেম বা জিনগত সমস্যা, জন্মগত সমস্যাটা নিয়ে বলবো। তো আজকের এই ভিডিওটাতে জানবো যে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি বা এই পেশির সমস্যা বাচ্চাদের, এই রোগটা আসলে কি, কেন হয়, লক্ষণ কি, তো এর ভবিতব্য কি, মানে কতটা সারবে, পুরোপুরি সারবে কিনা, আর কি কি করা যায়, এটা হলে কি কি চিকিৎসা আছে, সেটা নিয়ে আজকে জানবো। ডিএমডি বা ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, এটাকে আমি সংক্ষেপে ডিএমডি বলবো। তো এটা হলো এক ধরনের জন্মগত পেশির সমস্যা বা পেশির রোগ, যেখানে শরীরের পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তো এটা সাধারণত ছেলেদের হয়। লক্ষণ শুরু হয় 2 থেকে 5 বছর বয়সের মধ্যে, মানে একটু আর্লি এজে। আর সময়ের সাথে সাথে হাঁটা, বসা, দাঁড়ানো বা পেশির নানা রকম অ্যাক্টিভিটি, বিশেষ করে পায়ের পেশি বা থায়ের পেশি, এগুলো দুর্বল হয়ে যায়, এগুলো অ্যাক্টিভিটি করা খুব কঠিন হয়ে যায়, এই কাজগুলো করা। তো এবার কেন এই রোগ হয়? আমাদের পেশি শক্ত রাখার জন্য একরকম প্রোটিন দরকার হয়, ডিস্ট্রফিন বলে। সেই প্রোটিনটা এই ডিএমডি রোগে তৈরি হয় না। মানে এমন একটা জেনেটিক ডিফেক্ট, এই মানে উপাদানটা পেশিকে মজবুত করার বা ঠিকঠাক রাখার, সেটা তৈরি হয় না। এতে হয় কি, যখন আপনি কোনো কাজ করছেন, হেভি ওয়ার্ক করছেন, পেশিতে ধরুন, আপনাদের ভাষায় বলি, মানে সাধারণ ভাষায়, পেশিতে যদি মাইক্রো টিয়ার হয়, ফাইবার ড্যামেজ হয়, সেটাকে আর মানে রিপ্লেস হয় না। নর্মাল মানুষ যখন ব্যায়াম করে, ওই ড্যামেজ এরিয়াগুলো রিপ্লেস হয়, পেশিতে ইনফ্ল্যামেশন হয়, পেশির লেন্থ বাড়ে, পেশি শক্তিশালী হয়। আর এই ডুশেন মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি থাকলে যে অংশগুলো পেশির মানে ড্যামেজ হয়, বেশি চলাফেরা বা দৌড়াদৌড়ি করার ফলে, সেগুলো রিপ্লেস হয় ফ্যাট দিয়ে, মানে অন্যান্য টিস্যু ফ্যাট বা অন্যান্য কোলাজেন টিস্যু দিয়ে রিপ্লেস হয়, পেশি আর রিপ্লেস করে না ওটাকে। তো হয় কি, পেশি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। আর বললাম যে বেকারস মাসকুলার ডিস্ট্রফি বলে এরকম একটা আছে, তাতে হয় কি, ডিস্ট্রফিন জিনের একটু প্রবলেম থাকে। তাতে যে প্রোটিন মানে তৈরি হওয়ার কথা, সেটা তৈরি হয় কিন্তু ডিফেক্টিভ, মানে প্রোটিনের কোয়ালিটি ভালো নয়। তাতে একদমই না যে পেশির বদলে অন্য কিছু দিয়ে রিপ্লেস হচ্ছে, পেশির বদলে খারাপ কোয়ালিটির পেশি দিয়ে রিপ্লেস হবে। সেটা হলো বেকারস মাসকুলার ডিস্ট্রফিতে। তো এর সিভিয়ার ফর্ম হলো ডিএমডি, যেটা অল্প বয়সে শুরু হয়। বেকারস মাসকুলার ডিস্ট্রফি কিন্তু একটু দেরিতে শুরু হয়, মানে 10-11 বছরের পরে। আর যেটা বললাম, যেটা ডিএমডি, যেটা সিভিয়ার ফর্ম, সেটা একটু আর্লি এজে শুরু হয়। তো এটা সমস্যা হলো একটা ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমের জিন ডিফেক্টের কারণে। তো মারা জেনারেলি ক্যারিয়ার হয়, আর ছেলে শিশুর মধ্যে রোগটা প্রকাশ পায়। আর ছোট বয়সে লক্ষণগুলো অনেক সময় বোঝা যায় না, কারণ তখন তো ছোটবেলায় ধরুন হাঁটতেই অনেকে একটু দেরি করে শেখে। তো দেখবেন যে ছোটবেলায় অনেক সময় দৌড়াতে কষ্ট হচ্ছে, সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে, এইগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখবেন যে মেঝে থেকে উঠতেই পারছে না। মেঝে থেকে ওঠার সময় দেখবেন যে নিজের হাঁটুর উপর ভর দিয়ে বেয়ে বেয়ে ওঠার মতো, নিজের বডিটাকে বেয়ে ওঠা, গাওয়ার্স সাইন্সও বলে এটাকে। আর পায়ের পেশি দেখবেন যে পায়ের পেছন দিকের পেশি একদম মোটা মনে হচ্ছে, মানে প্রচন্ড পেশিবহুল মনে হচ্ছে, কিন্তু এটা পেশি না, এটা অ্যাকচুয়ালি ফ্যাট বা আরো কোলাজেন, মানে নানা রকম সফট টিস্যু। ঠিক আছে? আর এইগুলো, তাই আপনারা অবহেলা করবেন না। বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে হাঁটার ক্ষমতা কমে যাচ্ছে, পেশেন্টের হুইল চেয়ারও লাগতে পারে আস্তে আস্তে। আর তাছাড়াও শুধু কি হাত পায়ের পেশি তা না, শ্বাসের পেশি, বুকের পেশি, হার্টের পেশি, সবকিছুর ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। মানে এটা পুরো শরীরের রোগ, আস্তে আস্তে শ্বাস পেশি দুর্বল হতে থাকে। তো এবার হলো কি করলে এই রোগটা ধরা পড়বে, মানে ডুশেন মাসকুলার ডিস্ট্রফি বা বেকারস মাসকুলার ডিস্ট্রফি, দুটোই বলছি। তো জেনারেলি রক্তের পরীক্ষা করাতে হয়, সিপিকে বলে একটা টেস্ট হয়। এটা হলো পেশি যখন ব্রেকডাউন হয়, তখন এই সিপিকের পরিমাণ খুব বেশি থাকে। মানে ওই জাস্ট 1 গুণ 2 গুণ না, প্রচুর গুণ, 10 গুণ, 20 গুণ, 100 গুণ, এরকম আসতে পারে পেশির যখন ব্রেকডাউন হয়। তো প্রথম অবস্থায় বেশি আসে, পরবর্তী যখন পেশির অ্যামাউন্ট কমে যায়, তখন এই সিপিকে আবার একটু নিচের দিকে নামে। তো এই ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, ঠিক আছে, এইটা একটা টেস্ট। তাছাড়াও জেনেটিক টেস্ট আছে, জেনেটিক টেস্টে দেখা হয় যে ডিস্ট্রফিন রিলেটেড যে জিন, সেইটার মানে কোনো প্রবলেম আছে কিনা।
তারপর হার্টেরও টেস্ট করাতে হয়, মানে হার্টের ভালভ বা পেশি ঠিক মতো কাজ করছে কিনা, মানে ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি এগুলো। তারপর ফুসফুসের লাং ফাংশন টেস্ট হয়। তারপর প্রয়োজনে যে পেশির থেকে বায়োপসি নিয়েও টেস্ট করা হয় কনফার্মেশনের জন্য। তো যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি ভালো প্ল্যান করা যায়। তো এই পার্টে আসবো যে ডিএমডির বা এই রোগের চিকিৎসা কি আছে। খুব পরিষ্কার করে বলি, এই রোগের পুরোপুরি কিওর নেই। এখন সঠিক চিকিৎসা বা রিহ্যাবিলিটেশন মেজারে এই রোগের গতি অনেকটা কমিয়ে দেওয়া যায় ডিএমডির। তার মধ্যে নানা রকম থেরাপি আছে, যে রেসপিরেটরি বা শ্বাস প্রশ্বাস রিলেটেড থেরাপি, বা হার্টের রিলেটেড থেরাপি, বা হাত পা যাতে টাইট না হয়ে যায়, বেঁকে না যায়, তার জন্য থেরাপি আছে। তারপর স্টেরয়েড জাতীয় থেরাপি আছে পেশি শক্তি যাতে ধরে রাখা। তারপর ইভেন এইখানে যে ব্যায়াম ট্যায়াম করানো হয় সেগুলো দেখা হয় যে ফ্যাটিগেবল লিমিটের মধ্যে, মানে যাতে বাচ্চা ক্লান্ত না হয়। ব্যায়াম করানো হয় শক্তি বাড়ানোর জন্য নয়, সে ব্যায়াম করানো হয় যাতে হাত পায়ে বেঁকে না যায়। কন্ট্রাক্ট দুর্বল হলে হাত পা হয়তো যেদিকের পেশি দুর্বল অপোজিটে হাত বেঁকে গেল, পা বেঁকে গেল, এটা আটকাতে করানো হয় আর সচল রাখতে করা হয়। পেশি বাড়ানো কখনোই উদ্দেশ্য নয়, কারণ শুনেছেন তো এই রোগে পেশি ওরকম করতে গেলে পেশির বদলে ওটা ফ্যাট দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাতে ক্ষতি হবে বরং। তো এই কিছু কিছু জিনিস আছে। তো এটাই বারবার আমি এমফেসাইজ করব যে ফিজিওথেরাপি বা এই টাইপের থেরাপি কেন এত জরুরি। ভাববেন যে পেশি তো নষ্ট হবে, ব্যায়াম কেন করতে যাব। ফিজিওথেরাপি করলে তাহলে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া থেকে আটকায়, হাঁটা চলার সময় বাড়ানো যায়, শ্বাসের ক্ষমতা ধরে রাখা যায়, কোয়ালিটি অফ লাইফ এরকম বেটার হয়। তো এখন অনেক নতুন চিকিৎসা ব্যবস্থা আসছে, এক্সন স্কিপিং থেরাপি, জিন বেসড ট্রিটমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, এগুলো সব বিদেশে। তো এখনো শিওর শট না, বা আমাদের দেশে আসতে এখনো কয়েক দশক সময় লাগতে পারে, অ্যাটলিস্ট ধরে নিন 10 থেকে 20 বছর, যে একটা অনুমান। তো এখন এই মুহূর্তে আমাদের দেশে এর কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নেই। তো এর ভবিতব্য কি, এইটা খুব ইম্পর্টেন্ট। ইউজুয়ালি দেখা যায় যে যাদের ডুশেন মাসকুলার ডিস্ট্রফি আছে তারা জেনারেলি দ্বিতীয় দশকে বয়স থাকাকালীন, মানে 17, 18, 20 এরকম বয়সের সময় আস্তে আস্তে তারা মারা যান। এবার অ্যাকচুয়ালি শ্বাসপেশি তাদের দুর্বল হয়ে যায়, সেখানে ফুসফুসে জল জমা, ইনফেকশন বা হার্ট রিলেটেড সমস্যা, এইগুলোর জন্যই জেনারেলি তারা মারা যায়। এবার ওর জন্য আগের থেকে থেরাপি খুব দরকার, কারণ এমন না যে এইটা এজ, অনেক সময় তার আগেও 13-14 বছর বয়সেও অনেক বাচ্চারা মারা যায়। তো আমাদের উদ্দেশ্য সবসময় যে রোগকে একদম কিওর না করে দিতে পারলে আমরা ফেলিওর, তা নয়। যে বাচ্চারা যতটা বাঁচছে ততটা তাকে একটু ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে লাইফ দেওয়ার চেষ্টা করা, যাতে বাচ্চাটা 8-10 বছরে হুইল চেয়ারে পড়ে না যায়, বা বাচ্চাটা শ্বাসকষ্ট অনেক আগের থেকে শুরু না হয়। তো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখার জন্যই মেনলি ট্রিটমেন্টের উদ্দেশ্য। হ্যাঁ, আর বেকার মাসকুলার ডিস্ট্রফি যেটা হয়, যেটাতে বললাম যে পেশি পুরোপুরি খারাপ হয় না, কিছুটা খারাপ কোয়ালিটির পেশি হয় বা আরো নানা রকম জিনিস দিয়ে রিপ্লেস হয়। তো তাতে কিন্তু এরকম আয়ু না, তাতে 40 বছর, 50 বছর ডিপেন্ড করে যে কিরকম আপনি তাকে রাখছেন, থেরাপির মধ্যে আছে। তো এরকম বাঁচতে পারে, সে নর্মাল লাইফ লিড করে যাবে সেই বাচ্চা। তো তাকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, শুধু মেনে চলতে হবে জিনিসগুলো। আর ডুশেন মাসকুলার ডিস্ট্রফি জেনারেলি আমি এখনো পর্যন্ত 20-র বেশি বেঁচেছে এরকম কাউকে দেখিনি, হয়তো আছে, যারা অনেকে থাকে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো এটা নিয়ে মানে খারাপ লাগলেও এটা মাথায় রাখতে হবে যে যদি তাকে যেতেই হয়, তার শেষ লাইফটা যেন আমরা ভালো করে দিতে পারি, তার জন্যই এর থেরাপি বা এই ভিডিওটার উদ্দেশ্য। মানে এরকমও না যে এটা হলেই মারা যাবে, সেটা ডাক্তারের সাথে আগে পরামর্শ করে দেখবেন যে আপনার পেশেন্টের কন্ডিশন কি, জেনেটিক টেস্টিং করে দেখতে হবে, বা ডুশেন মাসকুলার ডিস্ট্রফি না বেকার না অন্য মাসকুলার ডিস্ট্রফি, মাসকুলার বা পেশির এরকম ডিস্ট্রফি বা এরকম প্রবলেম কিন্তু অনেক কারণে হয়, যে হলেই আপনি ভেবে নিলেন যে আপনার ছেলের এই রোগ হয়েছে, বাঁচবে না, এরকম না। তো একবার ডাক্তার দেখিয়ে এটা ডায়াগনোস করতে হবে, সেই মতো ট্রিটমেন্ট শুনতে হবে। ঠিক আছে, এটা আমি আপনাদের ভয় দেখাতে যাচ্ছি না, কিন্তু সাবধান করতে চাইছি যাতে আপনারা সঠিক টাইমে ট্রিটমেন্টটা নিয়ে একটা ভালো জীবন দিতে পারেন, বা অন্য মাসকুলার ডিস্ট্রফি হলে বেটার করতে পারেন। আর এই রোগ হলে মানসিক সাপোর্ট খুব দরকার, কাউন্সেলিং বা স্কুলে যদি দেন বাচ্চাকে, স্কুলে কিভাবে যাবে আসবে সেগুলো চিন্তা করা, সোশ্যাল সাপোর্ট বা যে যত্ন করছে তার একটা শিক্ষার দরকার আছে, এডুকেশন, যে কি কি করা যাবে কি কি করা যাবে না। তারপর জেনারেলি ডাক্তারের কাছে যাওয়ার জন্য হয়তো এই কষ্টগুলো যেগুলো বললাম এগুলো শুরু হলে বা এরকম কোনো সাইন দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যান, দেরি করলে অবস্থাটা আরো বাজে হতে থাকে।
তো এটা জানলেন যে খুবই একটা আনফরচুনেট ইভেন্ট, কিন্তু আপনারা সাবধান থাকলে এইটাকে অনেকটাই মানে বেটার করা যায়, মানে রিহ্যাবিলিটেট করা যায়, পুনর্বাসন করা যায়। আর আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস, এরকম ছোট ছোট টপিক নিয়ে আমার চ্যানেল মেডিসি ফর ইউতে আবার আসবো। তো এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে ভুলবেন না, কারণ এই একটা ভিডিওর মাধ্যমে জেনারেলাইজ ভাবে বলা সবার জন্য, মানে একদম স্পেসিফিক কোন পেশেন্টের কি হবে বলা সম্ভব না। তার জন্য অবশ্যই ডাক্তার দেখাতে হবে যে আপনার এই রোগটাই হয়েছে কিনা, বা ভিডিওতে আমি একটা জাস্ট সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আপনার বাচ্চার সেই রোগ হয়েছে কিনা সেটা কিন্তু জানার জন্য এই ভিডিও যথেষ্ট নয়। এই ভিডিওটা আপনাদের সাবধান করার জন্য, আপনাদের জানানোর জন্য, যাতে আপনারা উপযুক্ত সময়ে সঠিক চিকিৎসা পান। নমস্কার, আবার দেখা হবে।